শুরু করি, চলো। এই টাকা পড়া হয়েছে, আগের দিনের পড়াগুলো হয়েছে, আগে পড়ে নিই তারপর ধরছি পড়া। পড়া হয়েছে স্যার, আগের দিন বলে গেছে স্যার পরের দিন পড়ে আসবো। কি সিরাজউল্লাহ পয়েন্টে ছিল, পড়া হয়েছে কিনা? আগে থেকে জান না, একটু পরে ধরছি, দাঁড়াও। যাই হোক স্যার, আগের দিন পলাশির যুদ্ধ পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে শুরু করছি। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা মারা গেল। এবার সিরাজদৌল্লা যখন মারা গেল, তারপরে তাহলে সিংহাসনে কে বসবে? আগে থেকে ঠিক করা ছিল কে বসবে, মির্জাফর বসবে, একদম ঠিক। ইংরেজরা নিয়ে আসলো মির্জাফরকে। আর গল্পটা শুনে নাও, তারপরে আস্তে আস্তে দেওয়াই আছে ম্যাটেরিয়ালে, দেখতেই পাবে। তো মির্জাফর স্যার যখন সিংহাসনে বসলো, প্রথম প্রথম তো ঠিকই ছিল, প্রথম প্রথম একদম ঠিকঠাক আছে। মির্জাফর সিংহাসনে বসেছে, মির্জাফর সুন্দর করে চালাচ্ছে, ইংরেজরা যা বলছে তাই দিচ্ছে। ইংরেজরা বললো মির্জাফরকে যে তুমি আমাকে এই এই জায়গা দাও, দিয়ে দিল। বছরে তোমাকে 20 লাখ টাকা করে দিতে হবে, ঠিক আছে দিয়ে দিই, যা চাইছে দিচ্ছে। কিন্তু মির্জাফর একটা সময় পর দেখলো যে না, মানে যা হচ্ছে এটা মানে এক্সেস হচ্ছে, এতটা সম্ভব না, যেটা চলছে এতটা সম্ভব না। কারণ এতটা ইংরেজদের দিনের পর দিন চাহিদা বাড়তেই আসে। আজকে বলছে এত টাকা দাও, মির্জাফর ভাবলো যে আজকে ঠিক আছে, কালকে আবার নতুন করে রবার্ট ক্লাইভের নতুন করে চাহিদা, বলছে না আমাকে আবার এত টাকা দাও, এই জায়গা আমাকে দাও, ওটা দাও, এটা দাও, মানে চাহিদার শেষ নাই। তো মির্জাফরও একটা সময় পর উপলব্ধি করেছিল যে সিরাজদৌল্লাকে পরাজিত করে বা ওর সাথে বিশ্বাসঘাতকতা করে ভুলটা হয়েছে, কিন্তু ততদিনে হাতের বাইরে চলে গেছে সব। তো ভালো কথা। তো মির্জাফর যখন সিংহাসনে এবার বসে রেখেছে, মির্জাফর একটা সময় পর চেষ্টা করলো যে ডাচ ওলন্দাজ যারা ভারতে এসেছিল, যেমন ইংরেজরা ভারতে এসছে, ফ্রান্সরা এসছে, ওলন্দাজরা ওরা ভারতে এসছে, আমরা পড়বো যখন ইউরোপের আগমন পড়বো, দেখবে ওলন্দাজরাও ভারতে এসছে। ওই ডাচদের সহযোগিতা নিয়ে মির্জাফর চাইলো যে আমি ডাচদেরকে একসাথে নিব, নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবো। ঠিক আছে, তো এই কাহিনীটা ইংরেজের কানে গিয়েও পৌঁছে গেছে। লেট কেন? তো যাই হোক, এই কাহিনীটা ইংরেজদের কানে গিয়ে পৌঁছালো যে মির্জাফর তলে তলে ডাচ ওলন্দাজদের সাথে মিশে আমার সাথে লড়াই করার চেষ্টা করছে। তো যখনই চেষ্টাটা চালাচ্ছিল, ঠিক সেই সময় ডাচদেরকে আক্রমণ করে দিল ইংরেজরা। ডাচদেরকে আক্রমণ করে দিল ইংরেজরা, এবং তাদের মধ্যে একটা 1759 সালে একটা যুদ্ধ হলো, গিরিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে তোমার হচ্ছে ডাচরা পরাজিত হয়ে গেল। তো ডাচ যখন পরাজিত, দেখো চাইছিল কে, চাইছিল হচ্ছে মির্জাফর চাইছিল যে আমি ডাচদেরকে সাথে নিব, ওলন্দাজদেরকে সাথে নিব, সাথে নিয়ে ভার্সেস লড়াই করব ইংরেজদের সাথে, এটা চাইছিল। যার জন্য এদের সঙ্গে মির্জাফরের যাওয়া আসা আনাগোনাটা বেড়ে গেল। কিন্তু এরপরেই ডাচ ভার্সেস ইংলিশের একটা লড়াই হয়ে গেল। ইংরেজরা বুঝতে পেরে গেছে মির্জাফর এর সাথে একটা চুক্তি করার চেষ্টা করছে, ইংলিশ আক্রমণ করে দিল ওলন্দাজদের ওপর। এদের মধ্যে যুদ্ধ হলো, 1759-এর আশেপাশে যুদ্ধ হলো। এই যুদ্ধে গিরিয়ার যুদ্ধে, এই যুদ্ধ গিরিয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে যখন ডাচরা হেরে গেল, তাহলে যার সহযোগিতা নেওয়ার চেষ্টা করছিল মির্জাফর, ওরা তো যুদ্ধে হেরে গেল প্রথমেই, গল্প এদের শেষ। এবার ইংরেজ শুরু করলো মির্জাফরের কাছে গিয়ে যে তোকে আমি বসালাম সিংহাসনে, তো কি দরকার ছিল আমার বিরুদ্ধে গিয়ে যাওয়ারই করার, তাহলে তোর সিংহাসন থেকে তো সরাবো। মির্জাফরকে সিংহাসন থেকে ইংরেজরা সরিয়ে দিল, মির্জাফরকে সরিয়ে দিল। এবার মির্জাফরকে সরিয়ে দিল, তো কে সিংহাসনে বসবে? মির্জাফরকে যখন সরিয়ে দিল, কে বসবে সিংহাসনে? সিংহাসনে বসলো মির্জাফরেরই সন ইন ল, জামাই মীর কাসিম। তো মির্জাফরকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে এরপরে এই জায়গাতে বসলো মীর কাসিম। মীর কাসিম বসলো সিংহাসনে। এখান থেকে নতুন একটা ইতিহাস শুরু হবে, পলাশী যুদ্ধের পরবর্তী ইতিহাস। ঠিক আছে, মীর কাসিম এখন সিংহাসনে বসেছে, এদেরই বংশ, জামাই সন ইন ল। মির্জাফরের ছেলে মিরান মারা গেছে। মিরানের কথা মনে আছে? আগের দিন বলেছিলাম মিরানের কথা। এই মিরান হচ্ছে মির্জাফরের ছেলে, যে সিরাজদৌল্লাকে হত্যা করেছিল যুদ্ধ থেকে পালানোর সময়। ওই মিরানও কিছুদিন পর মারা গেছে, তার একটা অসুস্থ হয়ে মারা গেছে মিরান। মির্জাফরের ছেলে নাই, ভাবো, মির্জাফর সিংহাসনে সরিয়ে দিয়েছে, এর ছেলে মারা গেছে, এর নাতি, নাতি বা পোতা যাই বলো না কেন, গ্র্যান্ডসন, তো মিরানের ছেলে, এর এর নাতি বা মিরানের ছেলে, ও এখন একটা দাবিদার ছিল সিংহাসনের। মির্জাফরকে ছড়িয়ে দিয়েছে, ওর ছেলে মারা গেছে, তার মানে ওর সন ইন ল ও একটা তোমার দাবিদার ছিল, কিন্তু ইংরেজরা ওকে বসালো না, এর যে তোমার হচ্ছে গিয়ে জামাই সন ইন ল তাকে বসালো। ঠিক আছে, তো মীর কাসিম সিংহাসনে এখন বসেছে। তাহলে এখন পর্যন্ত যে ইতিহাসটা আমরা দেখতে পাচ্ছি, মীর কাসিম সিংহাসনে বসে আছে। এবার মীর কাসিম যখন সিংহাসনে বসলো, ইংরেজরা বললো আমাকে 3টা জায়গা তুমি দাও।
বলছে কি কি দিব, মেদিনীপুর চাইলো, মেদিনীপুর আমাদের মেদিনীপুর নিয়ে নিল। তারপরে তোমার হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা জায়গা, নোয়াখালীর ওই সাইডে একটা জায়গা রয়েছে, ওখান থেকে বাংলাদেশ থেকে কিছু পোর্শন। তারপরে তোমার হচ্ছে আমাদের বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান চাইলো। এই তিনটা জায়গা বললো আমাকে দান করো। বলো ঠিক আছে, যেহেতু আমাকেই বসিয়েছে, আমার তো ক্ষমতা নাই ইংরেজের সাথে লড়াই করবো, ওই তিনটা জায়গা দান করে দিল। বললো আর কি বললো, বললো ওদেরকেও, এই মীর কাসিমকেও বললো তোমাকে কিন্তু বছর বছর এত টাকা করে দিতে হবে, একটা অ্যামাউন্ট ঠিক করে দিল, এত টাকা করে কিন্তু ইংরেজদেরকে দিতে হবে। বললো ঠিক আছে দিব। ইংরেজরা ভুলটা এখানে করলো, ও ভাবলো যে মীর কাসিম মনে হয় মির্জাফরের মতো পুতুল হয়ে থাকবে। প্রথম প্রথম তো মীর কাসিম পুতুল হয়েই ছিল, কারণ ও জানতো একজন দক্ষ রাজনেতা ছিল। ও জানতো যে আমি ইংরেজের সাথে লড়াই করে পারবো না, আমি ডিরেক্ট ওর বিরুদ্ধে যাব না। আমি কখন যাব, যখন আমার নিজের ক্ষমতা হয়ে যাবে ওর সাথে লড়াই করার। তো প্রথম প্রথম সহ্য করলো যে আমি কিছুদিন আগে সহ্য করে নিজের ক্ষমতাটাকে বাড়িয়ে নিই, তারপরে দেখাবো মজা ইংরেজদেরকে। ঠিক আছে। এবার দেখো, এতদিন পর্যন্ত বলো তো ভারতের আমাদের বেঙ্গলের রাজধানী কোথায় আছে? মুর্শিদাবাদে। ঢাকা, ঢাকা তো ছিল স্যার মুর্শিদ কুলি খার সময়, তারপর তো মুর্শিদাবাদ হয়ে গেছে। সিরাজদৌল্লা তো মুর্শিদাবাদ থেকে রাজত্ব করছিল, তাহলে মুর্শিদাবাদের রাজধানী আছে। মীর কাসিম দেখলো যে আমাকে যদি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে আমাকে আগে রাজধানী চেঞ্জ করতে হবে। কেন স্যার, রাজধানীর সাথে কি সম্পর্ক? লড়াই আছে সম্পর্ক। যদি আমাকে টিএমসির সাথে এখন লড়াই করতে হয়, তা আমি কলকাতায় গিয়ে তো মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে পারবো না, কারণ ওটা খাঁটি। বুঝতে পারছো, যেটা রাজধানী হবে এটা গভর্নমেন্টের খাঁটি থাকে। সমস্ত প্রশাসনিক ভবন, সমস্ত পুলিশ হেডকোয়ার্টার সব কলকাতাতে। আমি এখন কলকাতা গিয়ে থোড়াই আমি মমতার সাথে লড়াই করতে পারবো, বা টিএমসি বা বিজেপির সাথে আমি দিল্লি থেকে লড়াই করতে পারবো? যদি আমাকে লড়াই করতে হয়, আগে রাজধানীকে চেঞ্জ করতে হবে, কারণ রাজধানীতে মেন ফোকাস আছে সব। তখন মুর্শিদাবাদে মেন ফোকাস ইংরেজদের, যেহেতু মুর্শিদাবাদ রাজধানী, মুর্শিদাবাদকে কেন্দ্র করেই ইংরেজদের সব খাঁটি গড়ে উঠেছে। বলো ঠিক আছে, আগে আমি রাজধানী এখান থেকে সরাই। কারণ আমি যদি রাজধানী সরিয়ে নিই, ইংরেজরা তো শর্ট করে আর শিফট করতে পারবে না, কোম্পানি শর্ট করে শিফট করতে পারবে না। আমি বললাম আজ থেকে রাজধানী কলকাতা না হয়ে মালদা রাজধানী, ধরো ঘোষণা করলো। তাই বলে যে কলকাতাতে এত আইটি সেক্টর, কালকে তো মালদায় চলে আসবে না, ওদের আসতে টাইম লাগবে, 5 বছর 10 বছর লেগে যাবে। তো এই মীর কাসিম করলো কি, রাজধানীকে মুর্শিদাবাদ থেকে শিফট করে নিয়ে চলে গেল বিহারে। বিহারের কোথায়? বিহারে মুঙ্গের বলে একটা জায়গা আছে, মুঙ্গেরে। ঠিক আছে, মুঙ্গেরে নিয়ে চলে গেল, মুঙ্গেরে রাজধানীটাকে শিফট করলো। এই মুঙ্গেরে রাজধানী, তাহলে প্রথম কোশ্চেন এখান থেকে, যে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে নিয়ে গেছিল? মীর কাসিম নিয়ে গেছিল। যদি বলে ঢাকা থেকে মুর্শিদাবাদ কে এনেছিল? মুর্শিদ কুলি খাঁ এসেছিল, আগের ক্লাসগুলোতে হয়ে গেছে, মুর্শিদ কুলি খাঁ এনেছিল। তাহলে এখানে ও রাজধানীকে নিয়ে গেল মুর্শিদাবাদ থেকে, নিয়ে গেল মুঙ্গেরে, নিয়ে গেল। এই পর্যন্ত চলছে বিহারে। এখন তাহলে দাঁড়াও, তাহলে স্যার রাজধানী মুঙ্গেরে নিয়ে এসছে। এবার মুঙ্গেরে যখন নিয়ে আসলো রাজধানী, মুঙ্গের ফেমাস হচ্ছে অস্ত্রের কারখানার জন্য। ব্রিটিশরা এই মীর কাসিম ভাবলো আমাকে যদি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতেই হয়, তাহলে ইংরেজদের মতো হাতিয়ার বানাতে হবে। ওরা বন্দুক নিয়ে লড়াই করছে, আমি তলোয়ার নিয়ে লড়াই করবো, এটা তো যুদ্ধ হবে না। তাহলে আমাকেও বানাতে হবে হাতিয়ার। বলো মুঙ্গেরে বানালো, ছোট ছোট কাট্টা বন্দুকগুলো হয় না, কাট্টা বন্দুকগুলো, অস্ত্রের কারখানা বানানো মুঙ্গেরে। পরীক্ষায় আছে মীর কাসিম কোথায় অস্ত্রের কারখানা বানিয়েছিল? মুঙ্গেরে। এখনো মুঙ্গের বিখ্যাত চোরাই হাতিয়ারগুলোর জন্য। দেখবে বিহারে
মুঙ্গেরে ছোট ছোট কাট্টা বন্দুক, গুলি 1 রাউন্ড গুলি চালাবে, ধরো 10টা গুলি চালালো, 5টা হাতে ফেটে গেছে, ঠিক আছে, এরকম বন্দুকগুলো মুঙ্গেরে পাওয়া যায় এখনো কাট্টা, ঠিক আছে। তো এই মুঙ্গের অস্ত্রের কারখানার জন্য বিখ্যাত ছিল। তো মুঙ্গের অস্ত্রের কারখানা বানালো, ভালো কথা, চলছে। এখানে ছোট ঘটনা একটা হয়েছিল। কি হয়েছিল? মুঙ্গেরের যে গভর্নর ছিল, নামটা আমার এক্সাক্ট মনে পড়ছে না, কৃষ্ণ রায় বা এরকম কিছু একটা নাম ছিল মুঙ্গেরের গভর্নর। উনি যখন তোমার হচ্ছে মীর কাসিম মুঙ্গেরে গেল, ওকে গিয়ে বললো, ওখানকার যে গভর্নর ছিল তাকে গিয়ে বললো যে তুমি মুঙ্গেরের যত রাজস্ব যে ডিপার্টমেন্টগুলো আছে, কোথা থেকে কত টাকা ট্যাক্স আছে না আছে, সব আমার কাছে সাবমিট করো হিসাব। ও বললো আমি করতে পারবো না। কারণ আছে, কেন করতে পারবো না? কারণ ও জানতো, লেট কেন, তো বলছে যে স্যার তাহলে মুঙ্গেরে ঢুকলো, এর বলছে যে ও মুঙ্গেরে যা গভর্নর ছিল ওর কাছে সব হিসাব চাইছে, আমাকে সমস্ত হিসাব যার ডাটা আছে সব আমাকে দাও। ও বললো দিব না। এত বড় সাহস পেলো কোথা থেকে? পিছন দিক থেকে ইংরেজরা সাপোর্ট করছিল। ও জানে আমার পিছনে ইংরেজরা আছে, আমাকে কেউ কোনো কিছু হিত মানে অহিত করতে পারবে না, পিছন দিক থেকে সাপোর্ট করছে ইংরেজরা, ঠিক আছে। তো এই কথাটা মীর কাসিমও বুঝেছিল যে ওই ইংরেজদের বলে এত লাফাচ্ছে, নাহলে একটা সামান্য মুঙ্গেরের গভর্নরের ক্ষমতা নাই যে নবাবের বিরুদ্ধে গিয়ে বলবে যে আমি হিসাব সাবমিট করতে পারবো না। তো এই জায়গা থেকে একটা ক্ল্যাশ শুরু হলো ইংরেজদের সাথে, তোমার হচ্ছে মীর কাসিমের শুরু হলো। এবার ধীরে 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 এটা বাড়তে লাগলো। কেমন করে বাড়তে লাগলো? ছোট ছোট দু একটা কাহিনী বলি। ঢুকছি আমরা কোথায়? বক্সারের যুদ্ধের দিকে। বক্সারের যুদ্ধের দিকে এগাচ্ছি, তার আগের ব্যাকগ্রাউন্ড দু একটা কাহিনী বলছি। এক তো এটা কারণ গেল। দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে মনে করো ফারুকসিয়ারের ফরমানের কথা পড়েছিলাম আগের দিন, 1717 সালে কে লাভ করেছিল ফারুকসিয়ার ফরমান? জন সুরম্যান। জন সুরম্যান লাভ করেছিল, ঠিক। তো এই জন সুরম্যান যে ফারুকসিয়ার ফরমান নিয়েছিল, এখানে কি কি বলা ছিল? অনেকগুলো কন্ডিশন দেওয়া ছিল, মনে আছে কি কি বলেছিলাম? এক তো বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে ব্যবসা করবে। দ্বিতীয়ত কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর, এই 3টা জায়গা নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করবে। তৃতীয়ত কলকাতার আশেপাশে আরো 34টা গ্রাম কিনতে পারবে। এগুলো প্রত্যেকটা মানে পারমিশন দেওয়া হয়েছিল তোমার হচ্ছে ইংরেজদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল ফারুকসিয়া। এবার ওই যে একটা দস্তক, স্যার দেখাচ্ছি দস্তকের ছবি, ধরো এটা একটা দলিল টাইপের দস্তক, ঠিক আছে, এটা একটা কার্ড, আমরা আইডেন্টিটি কার্ড নিয়ে ঘুরি, তো তখন তার এত ডিজিটাল কার্ড ছিল না, বড় বড়, তো এরকমই একটা দলিল টাইপের দস্তক ছিল। বলছে এই দস্তকটা যার কাছে থাকবে সে এটার ওনার। ধরো এটা একটা দস্তক, ধরে নাও সাপোজ এটা একটা দস্তক, এটা আমার কাছে আছে, এখানে মুঘলদের দেওয়া, ফারুকসিয়ারের দেওয়া সিল টিল মারা আছে, সুন্দর করে লেখা আছে বেঙ্গল, বিহার, উড়িষ্যায় আমরা বিনা শুল্কে ব্যবস্থা করবো, মুগ্ধমুখ করে দেওয়া আছে। এবার এটা আমার কাছে আছে এখন, মানে আমি এটার ওনার। এটাকে দিয়েছিল কাকে? ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। যদি কোম্পানি কোনো বিজনেস করে তাকে শুল্ক দিতে হবে না, তাকে ট্যাক্স দিতে হবে না। এবার ধরো আমি কোম্পানির মালিক, এবার ধরো না ওর ধরো না একটা ছোট কোম্পানি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ওর ধরো না এমনি একটা লোকাল কোম্পানি আছে। ও বললো যে আমিও মাল কিনতে যাব, আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে দস্তকটা 2 দিনের জন্য দেন। আমি বললাম ঠিক আছে, আমার এখন কেনার ব্যাপার নাই, তুমি নিয়ে যাও। আমি ওকে ভাড়াতে দিয়ে দিলাম এটা। ও নিয়ে গেল, ও গিয়ে কিনতে গিয়ে বলছে যে আমার কাছে দস্তক আছে, আমি ট্যাক্স দিব না। এরকম ভাবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তকটা ছোট ছোট বিজনেসম্যানের কাছে বিক্রি করতে শুরু করেছিল। অ্যাকচুয়ালি এটা তো দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ওর নিজের সুবিধা নিবে, কিন্তু ও তো নিজে নিচ্ছিলই, আবার লোকজনের কাছে বিক্রি করছিল। এবার যারা অফিসার ধরে নাও, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী যারা একটু অফিসার র্যাঙ্কে চাকরি করে, ওরা নিজের পার্সোনাল লাইফেও ইউজ করছে। বাড়ির বাজার করতে গেছে, বউকে নিয়ে শপিংয়ে গেছে, শপিং মলে গিয়ে বলছে দস্তক, এই যে দস্তক, দেবো না টাকা। মহা মুশকিল ব্যাপার। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে ইউজ করছিল, এখন ওর কর্মচারীরা ইউজ করছে, আশেপাশের কোম্পানিগুলোকে ওরা ভাড়াতে দিয়ে দিচ্ছে। তো এটা মানতে পারেনি মীর কাসিম, বলছে তোমাকে দিয়েছে, তুমি ইউজ করো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউজ করো, পার্সোনাল লাইফে কেন ইউজ করছো, তোমরা কেন বিক্রি করছো? তো এগুলো আরও এরকম প্রচুর কারণ স্যার, দিনের পর দিন চাহিদা বাড়ছে ওদের। তো এরকম অনেকগুলো কারণ সম্মিলিত ফল যেটা বহিঃপ্রকাশ হলো, সেটা আর একটা যুদ্ধের রূপ নিল। সেই যুদ্ধ হচ্ছে বক্সারের যুদ্ধ। এবার বক্সারের যুদ্ধ হওয়ার আগে ভালো করে শুনবে, তার মানে এখন স্যার তোমার হচ্ছে, এটাকে মুছে দিই, এই পজিশনে দাঁড়িয়ে মীর কাসিম আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা দুই বিপক্ষ হয়ে গেছে, একদম পুরোপুরি অ্যান্টি হয়ে গেছে, একদম যুদ্ধ লাগবো অবস্থা। এই সময় দাঁড়িয়ে একটা যুদ্ধ হলো, এটা কিন্তু বক্সারের যুদ্ধ না, যে যুদ্ধের কথা এখন বলছি এটা বক্সারে না। বক্সারের যুদ্ধ হওয়ার আগে আর একটা ছোট যুদ্ধ হয়েছিল, যেটা আমরা অ্যাভয়েড করে দিই। বলছে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর একটা যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ হওয়ার আগে।
সেই যুদ্ধের নাম কি? যুদ্ধের কোনো নাম নেই, তবে এই যুদ্ধতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বেঙ্গলের যে গভর্নর ছিল সে লড়াই করেছিল মীর কাসেমের সাথে, তার নাম হচ্ছে ভ্যানস্টাড। এ ভ্যানিস্টাড ভার্সেস মীর কাসিম, এদের দুজনের, ভ্যানিস্টাড কে ছিল স্যার? বেঙ্গলের গভর্নর ছিল, ইস্ট ইন্ডিয়ার কোম্পানি হয়ে বেঙ্গলের গভর্নর ছিল। ওর সাথে মীর কাসিমের একটা লড়াই হলো ঠিক বক্সারের যুদ্ধের আগে আগে। মীর কাসিম এই যুদ্ধে পরাজিত হলো, সিকোয়েন্স বুঝবে, মীর কাসিম যুদ্ধে পরাজিত হলো। মীর কাসিম যখনই যুদ্ধে পরাজিত হলো, মীর কাসিম, এটা যদি ম্যাপ হয়, এটা স্যার বেঙ্গল, বেঙ্গল বলতে তখন তো বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ সব মিলে বেঙ্গল। বেঙ্গল এখানে আছে অবধ, অবধ পড়া হয়ে গেছে আমাদের জানি। এখান থেকে যখনই মীর কাসিম যুদ্ধ হেরে গেল, মীর কাসিম এখান থেকে পালিয়ে চলে আসলো অবধে। এখনো বক্সারের যুদ্ধ কিন্তু লাগেনি, মীর কাসিম পালিয়ে চলে এসছে অবধে, চলে এসছে অবধে। তাহলে স্যার বেঙ্গলের সিংহাসন তো ফাঁকা, বেঙ্গলের নবাবের সিংহাসন তো ফাঁকা, কারণ মীর কাসিম পালিয়ে গেছে। এবার ইংরেজরা চাপে পড়ে গেল, মীর কাসিম তো পালিয়ে গেছে অবধে, তাহলে বেঙ্গলে আমরা কাকে বসাবো? নতুন নবাব। বললো ঠিক আছে। বলছে ইংরেজরাও বুঝলো যে আর নতুন লোককে কি নিয়ে আসবো, মির্জাফরই ঠিক ছিল, ও একটু ভুল করেছিল, ঠিক আছে ওকেই নিয়ে আসি। গেল মির্জাফরকে খুঁজতে, খুঁজে বেড়াচ্ছে যে ইসে তোমার মুর্শিদাবাদে, মীর কাসিমকে খুঁজছে কোথায় 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 কোথায়, দেখছে মীর কাসিম বসে আছে তাস মাস খেলছে। মির্জাফর কে? তো স্যার পালিয়ে চলে এসছে, বেঙ্গলের সিংহাসনটা এখন ফাঁকা, এবার কাকে বসাবে? মির্জাফরকে খুঁজতে গেছে যে মির্জাফরই ঠিক ছিল, একটু ভুল টুল করেছে, ওকে দিয়ে চালিয়ে দেবো। মির্জাফর হয়তো গেছে, দেখছে ক্লাবে তাস মাস খেলছে, ঠিক আছে, বিড়ি টিড়ি টানছে, গেছে ওর কাছে, এই নবাব হবি? ও তো ভাবছে কাজকর্ম নাই, বেকার বসে আছি, হবো না মানে অবশ্যই হবো, আগের বারের মতো কিন্তু আর 2 নাম্বারই করিস না। বলছে না না, এবার যা বলবেন তাই, আগের বার একটু ভুল করেছি, আর কোনো ভুল নাই, চল। ও ভাই লুঙ্গি টুঙ্গি পরে চলে এসছে, ঠিক আছে, তো বসালো সিংহাসনে। এবার তাহলে এখন কন্ডিশন কি দাঁড়ালো? এখন তাহলে বেঙ্গলের আবার নবাব কে হয়ে গেছে? মির্জাফর, ঠিক আছে। মীর কাসিম কোথায় আছে? অবধে আছে। এবার মীর কাসিম অবধেকে কি করলো? নবাব তো মির্জাফর হয়ে গেল বেঙ্গলে, মির্জাফর তো নবাব হয়ে গেছে, মির্জাফর বেঙ্গলের সিংহাসনে বসে গেছে, মীর কাসিম এখন অবধে আছে। অবধের রাজাকে এখন সুজাউদ্দৌলা। দেখো যখন আমরা অবধ পড়েছিলাম তখন সুজাউদ্দৌলার ওখানে লিখেছিলাম যে বক্সারের যুদ্ধের সময় নবাব হয়েছিল, আমরা পরে পড়বো, বক্সারের যুদ্ধ বলেছিলাম, এই হচ্ছে সেই সময়। তাহলে চলে এসছে অবধে, অবধে সুজাউদ্দৌলা রাজা, ওকে গিয়ে মীর কাসিম বলছে দেখ তোরও শত্রু ইংরেজ, আমারও শত্রু ইংরেজ, চল দুজন মিলে ইংরেজকে মারবো। বলো ঠিক আছে। একে উস্কে দিল, উস্কে টুসকে একটু চিমটি টিমটি কাটলো, উস্কে টুসকে দিয়েছে, দুজন মিলে একদম পুরো জোশে চলে এসেছে, দুজন মিলে ইংরেজকে মারবো। ঠিক আছে। সুজাউদ্দৌলা বললো আমরা দুজন মিলেও ইংরেজের সাথে পারবো না, তৃতীয় আরেকজনকে লাগবে সঙ্গে। কাকে লাগবে? চ দ্বিতীয় শাহ আলমের কাছে। দ্বিতীয় শাহ আলম বসে আছে কোথায়? মোগল, একদম গোটা ভারতের তখন শাসন করছে মোগলরা, মেন সম্রাট, বলছে মোগল সম্রাটের কাছে চলো, দ্বিতীয় শাহ আলমের কাছে। বলছে ঠিক আছে। এরা দুজন মিলে চলে আসলো আগ্রাতে, আগ্রা বা দিল্লি, তখন দিল্লি আগ্রা, এখানে চলে আসলো। এখানে বসে আছে তখন সিংহাসনে বসে আছে দ্বিতীয় শাহ আলম বসে আছে, মানে মোগল সম্রাট। ওকে গিয়ে বললো দেখেন আপনাকে যুদ্ধে আসতে হবে,
ইংরেজের, আপনারও শত্রু ইংরেজ, ইংরেজরা ধীরে ধীরে গোটা ভারত দখল করে নিচ্ছে, আপনি এর সঙ্গ দেন, আমরা দুজন আসি, তিনজন মিলে মারবো। বলছে ও, বলছে আমি তো বয়স হয়ে গেছে, বিছনায় উল্টে আছে, বিছনা থেকে তো উঠতে পারি না, আমি এই বয়সে 70-80 বছর বয়সে কি যুদ্ধ করবো? বলছে আপনাকে যুদ্ধে যেতে হবে না, আপনার নামটা দরকার। বলছে আমরা তো ছোট ছোট, বেঙ্গলের রাজা, আমি অবধের রাজা, আমরা যদি যুদ্ধের ডাক দিই গোটা ভারতের লোক যুদ্ধে আসবে না, বা গোটা ভারতের সৈন্যরা মানুষজন যুদ্ধে আসবে না। দেখো ধরে নাও সাপোজ মমতা ব্যানার্জি যুদ্ধের ডাক দিল যে আমি চাইনার সাথে লড়াই করবো, কে লড়াই জন্য যাবে? এটা তো কেন্দ্রের ডাক লাগবে, মানুষজনের, তাহলে তো ইমোশন কানেক্ট হবে। ব্যাপার হচ্ছে সেটা, আপনি জাস্ট শুধু আমাদের সহযোগিতা করেন, আপনার সৈন্য দেন, আপনার নামটা ইউজ করবো, যাতে করে মনোবলটা ঠিক থাকে সৈন্যের, আর ভারতবাসীর লোকজন যেন আমাদেরকে সাপোর্ট করে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে দ্বিতীয় আলম যুদ্ধে নামলো বলতে ওর নিজের সৈন্য দিল। তাহলে এখন যেটা কন্ডিশন দাঁড়ালো, এক সাইডে তিনজন রাজা, এক হচ্ছে বেঙ্গলের হয়ে গেছে মীর কাসিম, অবধের হয়ে সুজাউদ্দৌলা, আর মোগলের হয়ে দ্বিতীয় শাহ আলম। এরা তিনজন এক সাইডে, ভার্সেস লড়াই চলছে কার সাথে? ইংরেজের সাথে। ইংরেজের হয়ে কে লড়াই করছে? হেক্টর মুন্ডো। তাহলে এখন যেটা কন্ডিশন দাঁড়ালো, একদিকে বেঙ্গলের হয়ে মীর কাসিম, অবধের হয়ে সুজাউদ্দৌলা, সিরাজদৌল্লা না কিন্তু সুজাউদ্দৌলা, আর হচ্ছে গিয়ে স্যার মোগলের হয়ে শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, এরা তিনজন এক সাইডে, ভার্সেস লড়াই চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর হয়ে লড়াই করছে হেক্টর মুন্ডো। লড়াই চলছে, ঠিক আছে। বলা হয় এটা আমনা সামনা লড়াই ছিল, এটা ইংরেজদের কাছে প্রেস্টিজিয়াস লড়াই ছিল। কেমন করে প্রেস্টিজিয়াস লড়াই ছিল স্যার? বলছে কেমন করে প্রেস্টিজিয়াস লড়াই ছিল? বলছে এর আগেও তো পলাশির যুদ্ধ ইংরেজরা জিতে গেছে, তাহলে এটা ইম্পর্টেন্ট কেন? বলছে পলাশির যুদ্ধ জিতলে ওটা প্রেস্টিজের লড়াই ছিল না ইংরেজদের কাছে, কারণ ওরা বিশ্বাসঘাতকতা করে জিতেছিল। ইংরেজরা জানতো এই যুদ্ধ আমরা পিছন দিক থেকে তলোয়ার মেরে জিতেছি, কারণ সবার সাথে বিশ্বাসঘাতকতা করে জিতেছি। আর এটা ছিল আমনা সামনা লড়াই। দেখো এখানে কোনো ইংরেজরা বিশ্বাসঘাতকতা করেনি, এখানে একদম সামনাসামনি লড়াই দুজনের মধ্যে। আর একটা ইম্পর্টেন্ট এই কারণে, আগের লড়াই শুধু বেঙ্গল লড়ছিল পলাশির যুদ্ধে, আর এই লড়াইয়ে মোগল লড়ছে মানে গোটা ভারত লড়াই করছে। তো এটা ইংরেজদের কাছে ছিল গোটা ভারত ভার্সেস ইংরেজ। তো এই যুদ্ধটা যখন হেক্টর মুন্ডো করলো কি, এই তিনজনকেই পরাজিত করলো, তিনজনের বাহিনীকে হেক্টর মুন্ডো পরাজিত করলো। এবং হেক্টর মুন্ডোর এই জয়টাই ইংরেজদের প্রকৃত প্রতিষ্ঠাতা করালো ভারতবর্ষে ইংরেজদেরকে। কারণ মোগলদেরকে পরাজিত করেছে মানে কি, একদম পুরোটাই চলে এসছে ইংরেজদের দখলে ভারতবর্ষ। ঠিক আছে, তো এখানে হেক্টর মুন্ডো যুদ্ধে জয়লাভ করলো। এবং এই যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সাল 22শে অক্টোবর। ঠিক আছে, তারিখ যদিও মনে না রাখতে হবে কোনো অসুবিধা নেই, দরকার নেই, কিন্তু সালটা মুখস্থ রাখবে, 1764 সাল। এই যুদ্ধ কি নামে পরিচিত? বক্সারের যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তাহলে বক্সারের যুদ্ধ কার কার মধ্যে? স্যার একদিকে তিনজনের মধ্যে কে কে ছিল? এক ছিল স্যার তোমার হচ্ছে বেঙ্গলের হয়েছিল মীর কাসিম, অবধের হয়েছিল সুজাউদ্দৌলা, আর হচ্ছে মোগলের হয়েছিল দ্বিতীয় শাহ আলম। ভার্সেস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কে লড়াই করছিল? হেক্টর মুন্ডো লড়াই করছিল। ক্লিয়ার হলো? আচ্ছা, বক্সারের যুদ্ধ কমপ্লিট হলো। এবার বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে গেছে এরা। এবার একটা জিনিস স্যার, এখান থেকে একটা কোশ্চেন স্যার বারবার ভুল করি, বা বিভিন্ন দেখবে পুরনো যে বইগুলো আছে ইতিহাসের, ওইখানেও ভুল দেওয়া আছে। বলছে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল বলো তো? নট মীর কাসিম ছিল না, কিন্তু মীর জাফর ছিল। ঠিক আছে, দেখবে যেগুলো টেক্সট বুকগুলো আছে 9, 10-এ, দেখবে মীর কাসিম লেখা আছে। মীর কাসিম ছিল না, মীর কাসিম তো আগেই পালিয়ে গেছে। অবধ পালিয়ে গেছে, তখন অলরেডি মীর জাফর সিংহাসনে বসিয়ে দিয়েছে। যদি একটু ভালো করে উইকিপিডিয়া চেক করো, দেখবে মীর জাফরেরই কথা আছে, হিস্ট্রি আছে। তো যাই হোক, মীর জাফরই অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যুদ্ধ তো হয়ে গেল, যুদ্ধ পরাজিত হয়ে গেল। এবার এর পরের ইতিহাস দেখি, যুদ্ধ হওয়ার পরে কি হলো। তাহলে জিতে গেছে হেক্টর মুন্ডো। এবার হেক্টর মুন্ডো তো স্যার সেনাপতি, ও তো আর গভর্নর না, ও তো আর গভর্নর জেনারেল বা ভাইসরয় নয়, ও তো সেনাপতি। তাহলে গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল স্যার আগেরটাই, রবার্ট ক্লাইভ, যে পলাশির যুদ্ধ করলো। রবার্ট ক্লাইভ, ওই আগের দিন বলেছিলাম না, রবার্ট ক্লাইভকে হেভেন বর্ন বলা হয়, যা করেছে তাতেই জয়লাভ করেছে। রবার্ট ক্লাইভ যখন এই যুদ্ধ যখন জিতে গেল, রবার্ট ক্লাইভকে লোকজন, ইংল্যান্ডের লোকজন হিরো, একদম হিরোটিক বলবো, রবার্ট ক্লাইভ একদম হিরো ওয়েলকাম। যখন গেছিল ইংল্যান্ড,
ওকে সুন্দর করে ওয়েলকাম করা হয়েছিল, একদম দারুণ ওয়েলকাম, যে একদম হিরো এসছে আমাদের ইন্ডিয়া থেকে। হুম, ওটা বেঙ্গলের গভর্নর, বেঙ্গলের ভ্যানিস্টার ছিল। আর এটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই বোঝা গেল স্যার। তো এবার গল্প হচ্ছে রবার্ট ক্লাইভ মেন পদে আছে। রবার্ট ক্লাইভ যখন ইংল্যান্ড যাচ্ছে ওকে হিরোইটিক ওয়েলকাম করা হচ্ছে, একদম মানে যে হিরো এসছে ইন্ডিয়া থেকে, একদম এতজনকে মেরেছে, এতজনকে হত্যা করে এসছে, একদম দারুণ ব্যাপার। কিন্তু রবার্ট ক্লাইভের যখন আমরা পরবর্তী ইতিহাস পড়বো দেখবো রবার্ট ক্লাইভও মারা গেছিল খুব সাংঘাতিকভাবে। রবার্ট ক্লাইভের পাস্ট লাইফ খুব মানে সাংঘাতিক ছিল, একদম মানে বেদনাদায়ক ছিল। রবার্ট ক্লাইভ সুসাইড করেছিল। এবার এটার উপরে অনেক থিওরি আছে। অনেকে বলে রবার্ট ক্লাইভ ভারতবর্ষে যে হত্যালীলা চালিয়েছিল, তারপরে যখন ইংল্যান্ডে গিয়ে থাকে মানে ওর ডিপ্রেশনে পড়ে গেছিল, মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে গেছিল, যে আমি কত লোককে মেরে এসেছি। তারপরে নাকি এই ডিপ্রেশনের জন্য নাকি নিজের গলা নিজে কেটেছিল। অনেকে বলে যে না, তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। রবার্ট ক্লাইভ এতটা মানে সাফল্য পেয়েছিল যে ইংল্যান্ডের যারা মানে লোকাল, মানে ইংল্যান্ডেরও তো কিছু নেতা রাজনেতা আছে, তারা সহ্য করতে পারছে না রবার্ট ক্লাইভকে, যে আমরা এত টাকা ইনকাম করতে পারছি না, রবার্ট ক্লাইভ এত টাকা ইনকাম করলে এত নাম, ওরা নাকি হত্যা করেছিল। এরকমভাবে বিভিন্ন থিওরি আছে। তো যাই হোক, রবার্ট ক্লাইভ কিন্তু খুব বেদনাদায়কভাবে মারা গেছে, সে যে কারণেই মরুক, বলে না যা কর্ম ফল দিবে, এরকম হচ্ছে ব্যাপার। তো গল্প যেটা স্যার ছিল, বক্সারের যুদ্ধ তো জিতে গেল, হেক্টর মন্ডো তো সেনাপতি ছিল, রবার্ট ক্লাইভ পিছন দিক থেকে ছিল, জিতে গেল। জেতার পরে কি হলো? এবার জেতার পরে রবার্ট ক্লাইভ গেছে খুঁজতে তাকে। আচ্ছা, এবার একটু বলে দিই, এই মিডিল টাইমে মির্জাফর মারা গেছে, মির্জাফর মারা গেল। তাহলে সিংহাসনে নতুন রাজা বসাতে হবে, নবাব বসাতে হবে, রাজা তো না, নবাব বসাতে হবে। তো নতুন নবাব কাকে বসাবে? নতুন নবাব হলো ওই যে স্যার মিরান ছিল, মানে এর গ্র্যান্ডসন, এর পোতা বলো নাতি বলো, গ্র্যান্ডসন, এর গ্র্যান্ডসন, যার নাম হচ্ছে নিজামুদ্দৌলা। নিজামুদ্দৌলা সিং, সবগুলো লেখা আছে, দেখতে পাবে, দেখাচ্ছি। নিজামুদ্দৌলা সিংহাসনে বসেছে এখন। কে মারা যাওয়ার পর? মির্জাফর মারা গেছে, মির্জাফরের সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে, মারা গেছে। তারপরে নিজামুদ্দৌলা সিংহাসনে বসেছে। সাল কত? 1765। আগের বছর বক্সারি যুদ্ধ হয়ে গেছে 64-তে, অক্টোবর মাস, মানে কি শেষের দিকেই। 65 জাস্ট শুরু হয়েছে, মানে মাঝামাঝি সময়, অগস্ট মাসের কথা। 1765 সালের আগস্ট মাসের কথা বলছি, এই আগস্ট মাসের একদম মাঝামাঝি 16 তারিখ আর 18 তারিখ, 16 তারিখের ঘটনা। তাহলে এখন নবাব কে আছে? নিজামুদ্দৌলা নবাব আছে, বাংলার নবাব নিজামুদ্দৌলা আছে। এবার ব্রিটিশরা বক্সারের যুদ্ধের প্রতিশোধ নেওয়া শুরু করলো। কার কাছে গেল? প্রথমে গেল মীর কাসিমকে খুঁজতে। মীর কাসিমকে খুঁজে বেড়াচ্ছে। মীর কাসিম পালিয়ে গেছে নেপাল, খুঁজে আর পেল না, নেপাল পালিয়ে গেছে, খুঁজে পেল না। চলে আসলো অবধে। অবধে গেল সুজাউদ্দৌলার কাছে। কত সাল? 1765 সাল, আগস্ট মাসের কাহিনী। গেল কার কাছে? গেল হচ্ছে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলাকে বলছে, দেখ, তোর সাথে তো আমার কোনো ঝামেলা ছিল না, ঝামেলা ছিল মীর কাসিমের সাথে, তুই কেন যুদ্ধ করতে আসলি মীর কাসিমের হয়ে? ও বলছে, ক্ষমা করে দেন, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দেন, আমি যুদ্ধ করতে চাইনি, এই মীর কাসিম এসে আমাকে উস্কে দিয়েছে, উস্কে টুস্কে দিয়ে আমি ওর পাল্লায় পড়ে গেছি, যুদ্ধ করতে চলে গেছি। বলে ঠিক আছে, যুদ্ধ যখন করেছিস ক্ষতিপূরণ তো দিতেই হবে। বললো হ্যাঁ দিব। কি দিতে হবে? বলছে অবধের আন্ডারে দুটো জায়গা আছে, ইম্পর্টেন্ট কিন্তু জায়গা দুটোর নাম পরীক্ষায় এসছে, একটার নাম এলাহাবাদ, একটার নাম কারা। বলছে এলাহাবাদ আর কারা, এলাহাবাদ এবং হচ্ছে কারা। ম্যাটেরিয়ালটা নিয়েছে সবাই, যেগুলো নাই ওগুলো লিখে নেবে কিন্তু। এলাহাবাদ এবং কারা, এই দুটো জায়গা আছে অবধের আন্ডারে। বললো এই দুটো জায়গা আমাকে দাও। কে বললো? রবার্ট ক্লাইভ বললো সুজাউদ্দৌলাকে, যে এই দুটো জায়গা তোমার আন্ডারে আছে, আমাকে দাও। আর কি? বললো আর তুমি আমাকে 50 লাখ টাকা দাও যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে। ভাবছো 1765 সালে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল। এখনকার দিনে যদি 50 লাখ টাকাকে ক্যালকুলেটারে দিতে যাও, তুলনা করো, এরর দেখাবে, এরর ক্যালকুলেটারে, সাইনটেক্স এরর, আসবে না সংখ্যা। 50 লাখ টাকা ক্ষতিপূরণ চাইলো, আর এই দুটো জায়গা বললো আমাকে দিয়ে দাও। বললো ঠিক আছে দিব, এত টাকা তো এখন নাই, আমি ধীরে 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 ইএমআই শোধ করবো, ঠিক আছে, কিস্তিতে শোধ করবো। না ঠিক আছে, তাহলে এর গল্প এখানে হয়ে গেল।
এর গল্প হয়ে গেল মানে কি, অবধকে ধুয়ে মুছে শেষ, 50 লাখ টাকা দিতে দিতে ওর মাজা পিঠ সব ভেঙে যাবে, শেষ। চলে গেল দ্বিতীয় শাহ আলমের কাছে, মোগলে, বুড়া ঘুমিয়ে আছে বিন্দাস, যে বিছনা থেকে ওঠার ক্ষমতা নাই, আর যুদ্ধ। বলছে আমার কোনো দোষ নাই গুরুদেব, আমাকে ওরা দুজন মিলে এসছে, এসে আমি তো করবো না, জোর করে করে আমাকে পিন দিয়ে 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 যুদ্ধ করিয়েছে। বললো ঠিক আছে। বলছে তাহলে এখন যুদ্ধ হেরে গেছো, ক্ষতিপূরণ দিতে হবে। বললো হ্যাঁ দিব। যে কি দিতে হবে? বলছে তোমাকেই আমি দিচ্ছি, ইংরেজরা ভালো করে ভাবো। বলছে অফার দিল কাকে? দ্বিতীয় সালমকে। বলছে তোমাকে কিছু দিতে হবে না, আমরাই দিচ্ছি তোমাকে, ইংরেজরা বলছে। এ তো অবাক, আমি যুদ্ধে হেরেছি, ঘুরিয়ে আমাকেই দিচ্ছে। বলছে হ্যাঁ। কি দিচ্ছে? বলছে এলাহাবাদ শহরটা তোমাকে দিয়ে দিলাম। দ্বিতীয় শাহ আলমকে দেখো, নিল অবধের কাছ থেকে, দ্বিতীয় শাহ আলমকে বলছে তোমাকে এলাহাবাদ দিয়ে দিলাম। বলছে ভালো কথা, এ আমারই তো, গোটা ভারত তো আমারই, ঘুরিয়ে আমাকেই দিচ্ছে। বলছে ঠিক আছে দিয়ে দিলে। বলছে তুমি এলাহাবাদে চলে যাও, এলাহাবাদে তুমি চলে যাও, এলাহাবাদে তুমি থাকবে, এলাহাবাদে থাকবে, তোমাকে একটা বছর বছরে পেনশন টাকা পাঠিয়ে দেবো, এলাহাবাদে তোমার জন্য ব্যবস্থা করে দেবো, তোমার প্রতিরক্ষার দায়িত্ব আমার, তুমি নিজের যত দাস দাসী আছে, যা কর্মচারী আছে সবাইকে নিয়ে এলাহাবাদে শিফট হয়ে যাও, তোমার যা খরচা লাগবে সব ইংরেজরা দিবে। বলছে হ্যাঁ, বিনিময়ে কি করতে হবে আমাকে? যে বিনিময়ে বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই 3টা জায়গার ট্যাক্স তোলার দায়িত্ব, দেওয়ানি ক্ষমতা আমাদেরকে দাও, দেওয়ানি ক্ষমতা আমাদেরকে দাও। দেখো গল্প কি দাঁড়ালো। 1611 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম এসেছিল জাহাঙ্গীরের সময়, জাহাঙ্গীরের পা হাত ধরে নিয়েছে, আমাকে একটু জায়গা দেন, বিজনেস করব, বিনিময়ে যা ট্যাক্স চাইবে তাই দিব। জাহাঙ্গীর তো দিচ্ছিল না, 1613 গিয়ে রাজি হয়ে গেল, দিয়ে দিল, থমাস রোড সময় দিয়ে দিল। তাহলে প্রথমে হাত জোর করছিল, দিয়ে দিল। 1717 সাল, 100 বছর কেটে গেল মিডিলে, এই ব্রিটিশরাই, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছরের ক্ষমতা বেড়ে গেছে, বলছে আমরা ট্যাক্স দিব না। 1717 সালের ঘটনা এটা। 1765 সালে গিয়ে বলছে ট্যাক্স তো দিবই না, এখন ট্যাক্স আমরা নিব। বেঙ্গল, বিহার, উড়িষ্যার যত ট্যাক্সের দায়িত্ব, টাকা পয়সার দায়িত্ব এখন থেকে ইংরেজদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার যেহেতু যুদ্ধে হেরে গেছে, বললো কিছু করার নাই, দিতেই হবে। ঠিক আছে দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন থেকে 1765 সাল থেকে 1765 সালে, তাহলে দেখো তো 1765 সালে 2টো চুক্তি হলো ইংরেজের সাথে। একটা হলো সুজাউদ্দৌলার, ইংলিশ ভার্সেস সুজাউদ্দৌলার একটা চুক্তি হলো তো, যেখান থেকে 50 লাখ টাকা নিল, আর হচ্ছে এলাহাবাদ কারা নিল। আর একটা চুক্তি হলো ইংরেজ ভার্সেস তোমার হচ্ছে দ্বিতীয় শাহ আলম, মোগলের হলো। এই 2টা চুক্তির নামই হচ্ছে এলাহাবাদের চুক্তি। এই 2টা চুক্তি এলাহাবাদের চুক্তি, শুধু তারিখটা আলাদা। এটা 16 তারিখ আগস্ট মাসে হয়েছিল, এটা 16 তারিখ, এটা 18 তারিখ, বা এরকমই তারিখ আছে, এটা 16, এটা 18, এরকমই আছে। তো দুটোই চুক্তি হচ্ছে এলাহাবাদের চুক্তি। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এলাহাবাদের চুক্তি কত সাল, ট্রিটি অফ এলাহাবাদ 1765 সাল। ঠিক আছে, বোঝা গেল? এলাহাবাদের চুক্তি, ট্রিটি অফ এলাহাবাদ। এলাহাবাদের চুক্তি হলো, একটা হলো ইংরেজ ভার্সেস সুজাউদ্দৌলা, একটা হলো ইংরেজ ভার্সেস মোগল। হয়ে গেছে চুক্তি দুটোর ঘটনা। বোঝা গেল কি কি বলা হলো চুক্তিতে। তাহলে এই চুক্তি অনুযায়ী বেঙ্গল, বিহার আর উড়িষ্যার ট্যাক্স কালেকশন করার, টাকা পয়সায় দায়িত্ব পেয়ে গেল ইংরেজরা। এই পয়েন্ট আমরা শিখে গেলাম। এবার স্যার 2টো ব্যবস্থা হয়, দেখো, একটার নাম দেওয়ানি, একটার নাম নিজামত। এবার তোমাকে বুঝতে হবে দেওয়ানি কি জিনিস আর নিজামত কি জিনিস। বললাম একটার নাম হচ্ছে দেওয়ানি, দেওয়ানি ব্যবস্থা, আর একটার নাম হচ্ছে নিজামত ব্যবস্থা। এবার বুঝতে হবে তোমাকে দেওয়ানি ব্যবস্থা কি জিনিস আর নিজামত ব্যবস্থা কি জিনিস। বলছে একটা গভর্নমেন্টের কাছে 2 ধরনের অপশন থাকে, এক টাকা পয়সা তোলার দায়িত্ব, আর একটা দায়িত্ব হচ্ছে টাকা পয়সা বাদ দিয়ে আরো যেগুলো প্রশাসনিক কাজকর্ম থাকে সেইগুলোর দায়িত্ব। আমি ধর নাও গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের কাছে, আমরা ধর নাও গভর্নমেন্ট চালাচ্ছি, আমার কাছে 2টো কাজ, মেন কাজ টাকা পয়সা নিব, ট্যাক্স তুলবো, আর দ্বিতীয় কাজ ওই টাকা দিয়ে আমি প্রশাসনিক কাজগুলো, বাকি কাজগুলো করব। 2টো কাজ। তো টাকা পয়সার যে দায়িত্বটা, যেখানে টাকা পয়সার গল্প থাকবে সেটা হচ্ছে দেওয়ানি ব্যবস্থা, আর যেখানে প্রশাসনিক মানে টাকা পয়সা বাদ দিয়ে অন্য যেগুলো কাজ, লোকজন রাখা, দেখাশোনা করা, সৈন্য রাখা, বিচার ব্যবস্থা যা আছে সব হচ্ছে নিজামতের পার্ট। ঠিক আছে, ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত চালাক ভাবো, ওরা শুধু দেওয়ানির দায়িত্বটা নিল। এই এলাহাবাদে ওরা চাইলে কিন্তু দুটাই নিতে পারতো, ওরা শুধু নিল দেওয়ানির দায়িত্ব। কারণ ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল আমরা শুধু টাকা কামাই করব,
মানুষের ভালো করা, ওকে ভালো ব্যবস্থা দেওয়া, এগুলো আমার উদ্দেশ্য না। আমি টাকা পেলেই আমি খুশি, আমার আর অন্য কিছু দরকার নেই। এবার দেখছি আমি যদি নিজামতের দায়িত্ব নিই তাহলে সমস্ত দায়িত্ব আমাদের উপরে পড়ে যাবে। আমি প্রশাসনিক ব্যবস্থা আমাকে চালাতে হবে, লোকজনের যদি কোনো সমস্যা হয় আমার কাছে এসে আমাকে বলবে, অভিযোগ জানাবে, আমি দরকারই নাই। আমার গল্প টাকা নিয়ে আমি দেওয়ানি ব্যবস্থাটা নিজের আন্ডারে নিয়ে নিলাম, নিজামতটা ছেড়ে দিলাম নবাবের কাছে। তাহলে দেখো কি হলো, কেননা আমার কোনো সমস্যা হয়েছে, আমি যদি দুটোই ব্যবস্থা নিতাম, আমি ধরলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক, আমার কোনো সমস্যা হয়েছে, আমার বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, চর মেরে দিয়েছে বউ 2 চর, ওর কাছে গিয়ে বললাম আমি ডিভোর্স লাগবে, তো আমি ও কাছে ও এবার ফালতু মাথা কি ঘামাবে। আর যদি সে নিজামতটা ধরুন অন্যজনের কাছে আছে, নবাবের কাছে, ওর কাছে গেলাম, ও বললো আমি তো দায়িত্বে নাই, এগুলোর দায়িত্বের জন্য নবাব বসে আছে, তুমি নবাবের কাছে যাও, তাহলে নিজের ঘাট থেকে দায়িত্বটা সরিয়ে দিবে। এই কারণেই নিজামত দায়িত্বটা ইংরেজরা নেয়নি। বোঝা গেল স্যার? তাহলে শুধুমাত্র দেওয়ানিটা ছিল এর কাছে। আচ্ছা, নিজামত নেয়নি ঠিকই, কিন্তু পিছন দিক থেকে ইংরেজরাই চালাচ্ছিল, জাস্ট নামে একটা পুতুল বসিয়ে রেখেছে, নবাবকে। ওই যে নিজামুদ্দৌলা একদম পুতুল বসিয়ে রেখেছে, পিছন দিক থেকে ইংরেজরাই চালাচ্ছে। একে দেখাশোনার জন্য আবার ইংরেজরা ঠিক করেছে একটা দেওয়ান। এই দেওয়ানের কাজ কি, নবাবকে ওর কাজে সহযোগিতা করবে। মানে ইংরেজরা বলল পুরো দেওয়ানি ব্যবস্থা আমাদের কাছে থাকবে, আর নিজামত ব্যবস্থা নবাবের কাছে থাকবে, কিন্তু নবাবকে অ্যাসিস্ট করবে, দেখাশোনা করবে দেওয়ান। এবার স্যার দেওয়ানটা হচ্ছে ইংরেজরা একজন করে ঠিক করে দিবে। এবার মেন কাজ তাহলে এই করবে, এই নবাবকে যেটা বলবে নবাবকে শুনতে হবে, কিন্তু মুখের সামনে নবাবকে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো তো ভারতবর্ষের দুটো ভাগে ভেঙে গেল না, মানে বেঙ্গলের কথা বলছি, দুটো ভাগে ভেঙে গেল না? একটা প্রশাসনিক দিক আলাদা হয়ে গেল, অর্থের দিক আলাদা হয়ে গেল, একটা দিকে নবাব, একটা দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাকেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। আমরা ছোটবেলায় পড়েছি না, দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল 1765 সালে, এটাই দ্বৈত শাসন ব্যবস্থা, মানে 2 রকম শাসন ব্যবস্থা। বোঝা গেল? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় কত সাল? 1765 সাল। তাহলে এখান থেকে শুরু হলো ভারতবর্ষের দ্বৈত শাসন ব্যবস্থার ইতিহাস। ঠিক আছে, বোঝা গেল স্যার? তো এইরকমই বললাম স্যার, দেখো এই দেওয়ানরাই সহযোগিতা করছিল নবাবকে। এইরকমই 2 জন দেওয়ানের নাম পরীক্ষায় আসে, একটা বেঙ্গলের দেওয়ান কে ছিল, বিহারের দেওয়ান কে ছিল? হ্যাঁ, রিজা খানের নাম শুনেছো? রিজা খান ছিল স্যার বেঙ্গলের দেওয়ান। এখান থেকে স্যার পটপট করে দেখিয়ে দিচ্ছি, দেখো যা যা বলা হলো স্যার সেইটুকুটাই লেখা আছে। তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যান। আমার গল্প এখানেই শেষ। আচ্ছা, এটা শেষ করে দিই ব্যবস্থাটা স্যার। এই যে তোমার এই যে দ্বৈত শাসন ব্যবস্থা চলছে, তারপরে ওয়ারেন হেস্টিং আসলো গভর্নর জেনারেল হয়ে। ওয়ারেন হেস্টিং যখন ক্ষমতায় আসলো, ওয়ারেন হেস্টিং বলে যে না, এভাবে চলতে পারে না, এইভাবে একটা শাসন ব্যবস্থা এইভাবে চলতে পারে না যে একটা দিক নবাব সামলাবে আর একটা দিক ইংরেজ সামলাবে, এরকম হতে পারে না, যে কোনো একজনই সামলাক। হয় যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামলালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামলাক, আর যদি নবাব সামলায় তো নবাবই সামলাক। 1772 সালে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থাকে তুলে দিল, বললো না, একজনের কাছেই থাকবে ক্ষমতা, দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিল। তাহলে চালু হয়েছিল 1765 সালে, তুলে দেওয়া হয়েছিল 1772 সালে। এবার এইটুকুটা দেখে নাও। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, ইংরেজ হেক্টর মুন্ডো ভার্সেস বাংলার নবাব মীর কাসিম মজুমদার নবাব, তোমার হচ্ছে সুজাউদ্দৌলা মোগল নবাব দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব হলেন মির্জাফর, গভর্নর ছিল ব্যানিস্টার ছিল গভর্নর। এলাহাবাদের চুক্তি 1765 সাল, এলাহাবাদের চুক্তি দেখতে পাচ্ছ, এই যে চুক্তি হয়েছিল মোগল সম্রাটের সাথে, রবার্ট ক্লাইভের সঙ্গে দ্বিতীয় শাহ আলম প্লাস সুজাউদ্দৌলার এলাহাবাদের চুক্তি হলো। এই সময় বাংলার নবাব ছিল নিজামুদ্দৌলা। 1765 সালে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা দেওয়ানি লাভ করে, ট্যাক্স অধিকারের ক্ষমতা ইংরেজদের কাছে চলে যায়। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয় 1765 সাল। দেওয়ানি থাকে ইংরেজদের কাছে, নিজামত ব্যবস্থা থাকে, প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের কাছে। 1772 সালে ওয়ারেন হেস্টিং এর সময় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। বাংলার নাইব বা দেওয়ান ছিল রিজা খান, আর বিহারের ছিল সীতাব রায়। এবার আসবো চিরস্থায়ী বন্দোবস্ত। কটা বাজে? 9:23। আচ্ছা, শেষ করে দিই, অল্পই আছে, শেষ করে দিই এই পোর্শনটা। পরের দিন সেকেন্ড চ্যাপ্টার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার চলছে, আজকে শেষ হলে ফার্স্ট চ্যাপ্টার শেষ হবে। আচ্ছা স্যার, চিরস্থায়ী বন্দোবস্তে আসে আমাদের এই গল্প শেষ। বোঝা গেল? কারো কোনো সমস্যা?
নাই তো? নাই। এবার আসছে স্যার চিরস্থায়ী বন্দোবস্ত কি জিনিস? এটাকে স্যার সূর্যাস্ত আইন বলা হয়। ঠিক আছে, সূর্যাস্ত আইন নাম শুনেছে তো? সূর্যাস্ত আইন শোনাইছে। কেন সূর্যাস্ত আইন বলা হয়? বলছে ওই সময় ঠিক করা হয়েছিল সূর্য ডোবার আগে, সন্ধ্যার আগে আগে ট্যাক্স মিটিয়ে দিতে হবে সব ইংরেজদেরকে। কি ছিল ঘটনাটা? ঘটনাটা একটু সংক্ষেপে বলি। বলছে এই সময় দেখো, এতদিন পর্যন্ত জমিদার আছে, কৃষক আছে। জমিদাররা কৃষকের কাছ থেকে ট্যাক্স তুলছে, একটা যতটাই তুলুক। ধরো জমি, আমি ধরো আমার গ্রাম, এটা আমি জমিদার, আমি তুলছি, অত্যাচার করছি, অত্যাচার জমিদাররাও করছিল, কিন্তু তবু একটা লিমিট ছিল। আমারই যেহেতু গ্রাম, আমাকে থাকতে হবে এখানে। কিন্তু এবার এন্ট্রি হয়ে গেল ইংরেজদের। ইংরেজরা বলল আমরা মেন দায়িত্ব থাকবো, আর প্রত্যেকটা গ্রামের দায়িত্ব দিয়ে দিল কিছু জমিদারকে। বললো তিনজন ক্যারেক্টারে আসলো। এক কৃষক যারা ট্যাক্স দিবে, ইংরেজরা মেন ক্ষমতা, মিডিল ম্যান রেখে দিল জমিদারকে। জমিদারকে বললো তোমরা টাকা তুলো, যে টাকাটা তুমি তুলবে তার 11 ভাগের মধ্যে 10 ভাগ নিয়ে নেবে ইংরেজরা, আর 1 ভাগ নেবে জমিদাররা। কি দাঁড়ালো স্যার? টোটাল যদি 11 টাকা ট্যাক্স তুলতে পারে কোনো জমিদার কোনো গ্রাম থেকে, তার মধ্যে 10 টাকা চলে যাবে ইংরেজদের কাছে, 1 টাকা থাকবে জমিদারের কাছে। এতদিন পর্যন্ত কি হচ্ছিল? পুরো টাকাটাই জমিদাররা নিচ্ছিল। এবার যেহেতু জমিদাররা 11 টাকাতে 1 টাকা পাবে, তো জমিদার কি চাইবে? আমি একদম মেরে পিঠে যা আছে সব তুলবো, আমি তো পাচ্ছি 11 ভাগের 1 ভাগ। বুঝতে পারলে ব্যাপারটা? আগে আমি 11 টাকা তুললে আমি 11 টাকায় তুলছিলাম, পাচ্ছিলাম। তো আমি যদি পুরোটা পাই, আমার দরকার নেই, আমি 5 টাকা তুলছিলাম, 5 টাকাতে হয়ে যাচ্ছে। কিন্তু আমি 11 টাকা তুললে এখন 1 টাকা পাবো, তাহলে আমাকে তো তোলার পরিমাণটাও বাড়াতে হবে। ইংরেজরা বললো আমরা কিছু দেখতে যাই না, তুমি যেমন যত পারো, যেভাবে পারো তুলো, মারে পিটে কেটে মিটে যেমন করে পারো তুলো, কিন্তু আমি 10 টাকা নিয়ে নিবো, 11 টাকার মধ্যে 10 টাকা আমি নিয়ে নিবো। তাহলে 1/10 অংশ থাকবে জমিদারের কাছে, 1/11 অংশ থাকবে জমিদারের কাছে, আর 10/11 অংশ চলে যাবে ইংরেজদের কাছে। ঠিক আছে, 1793 সালে এটা চালু হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের সময় চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। মেন চালু হয়েছিল এটা বাংলা, বিহার আর উড়িষ্যাতে। ঠিক আছে, আর এর মাস্টার মাইন্ড বলা হয় তো, কর্নওয়ালিস তো স্যার গভর্নর জেনারেল ছিল, কিন্তু পিছন দিক থেকে যে এর ব্রেন চাইল্ড যার বলা হয়, এই চিরস্থায়ী বন্দোবস্তের মাস্টার মাইন্ড যে ছিল, তার নাম হচ্ছে জন সোরে। পরীক্ষায় কোশ্চেন দেয় যে এর ব্রেন চাইল্ড, কার ব্রেন চাইল্ড এটা, মানে কার মস্তিষ্ক থেকে এই চিন্তা ভাবনাটা বেরিয়েছিল? জন সোরে। বোঝা গেল? যদি বলে গভর্নর জেনারেল কে ছিল? লর্ড কর্নওয়ালিস ছিল। যদি বলে ব্রেন চাইল্ড অফ হোম, জন সোরে। কত সাল? 1793 সাল। বোঝা গেল? সমস্যা নাই? নাই। যেহেতু এটা সন্ধ্যার আগে আগে ট্যাক্সটা পে করে দিতে হতো, যেন এটার নাম সূর্যাস্ত আইন। এটাই মেন ছিল। এরপরে আরো দুটো আছে, একটা রাউতারি ব্যবস্থা, একটা হচ্ছে মহলবাড়ি ব্যবস্থা। এটা তেমন ইম্পর্টেন্ট নাই স্যার। রাউতারি ব্যবস্থাটা মেন চলছিল স্যার ওই সাইডে, পাঞ্জাবের ওই সাইডে। ঠিক আছে, সরি, এটা চলছিল ওই সাউথ ইন্ডিয়ার দিকে, আর হচ্ছে মহলবাড়িটা পাঞ্জাবের দিকে। এটা কি ছিল স্যার? এই জায়গাতে কিছুটা রিলিফ পেয়েছিল কৃষকরা, মানে এখানে মিডিল ম্যানটাকে তুলে দিয়েছিল। ওই যে জমিদার থাকবে না, ডিরেক্ট ইংরেজরা নিবে, যা ট্যাক্স হবে ডিরেক্ট ইংরেজরা নিবে, যার জন্য একটু রিলিফ পেয়েছিল। এখান থেকে মনে রাখবে স্যার, থমাস মুন্ডোর সময় এটা চালু হয়েছিল। আগেরটা যেমন কর্নওয়ালিসের সময় চালু হয়েছিল, এটা থমাস মুন্ডোর সময় চালু হয়েছিল। ওটার যেমন মাস্টার মাইন্ড ছিল তোমার হচ্ছে জন সোরে, এটার মাস্টার মাইন্ড ছিল আলেকজান্ডার রিড। ঠিক আছে স্যার, আর একটা নাম আছে চার্লস রিডের কথা। চার্লস রিড কিন্তু ভুল করবে না, যদি কেউ লুসেন্টের বই পড়ো দেখবে ওখানে চার্লস রিড লেখা আছে। চার্লস রিড কিন্তু অ্যান্সার হবে না, কিন্তু বলে দিচ্ছে ভুল আছে, ওটা আলেকজান্ডার রিড হবে। চার্লস রিড তখন ক্যারেক্টারে আসেনি, তা আলেকজান্ডার রিড হবে। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার রিড ছিল মাস্টার মাইন্ডের। আচ্ছা, মহলবাড়ি ব্যবস্থা, এটাকে ভাইচারা ব্যবস্থাও বলা হয়। এটা ছিল আমাদের নর্থ ওয়েস্টের সাইডটাতে, পাঞ্জাব, হরিয়ানা এই পোর্শনটাতে প্রচলিত ছিল। আর এখান থেকে কিছু লাগবে না। ফার্স্ট আমার এই প্রথম চ্যাপ্টারটা এখানে শেষ হবে। ঠিক আছে, ইতিহাসের আমরা আধুনিক ভারতের ইতিহাস দিয়ে শুরু করেছিলাম। প্রথম চ্যাপ্টার যে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো কি কি উদ্ভব হয়েছিল, এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হবে। ঠিক আছে।